গভীর নীল সমুদ্রের অতল গহ্বরে দিগন্ত বিস্তৃত জলরাশি আর উন্মুক্ত আকাশের মাঝে যখন একজন নাবিক তার কর্মজীবনের চরম মুহূর্তে সক্রিয় সামরিক অভিযানে থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার দেহকে দ্রুত ঘরে ফিরিয়ে আনার কোনো সহজ পথ থাকে না। এই বিশাল জলরাশির বুকে যেখানে স্থলভূমির চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর, ঠিক সেখানেই মার্কিন নৌবাহিনী এক গভীর শ্রদ্ধাবোধ ও নিখুঁত নিয়মানুবর্তিতার এক প্রাচীনতম ঐতিহ্য পালন করে, যা সমুদ্রের সমাধি বা বিউরাল অ্যাট সি নামে পরিচিত। এটি কেবল একটি শেষকৃত্য নয়, এটি এক নীরব বিদায়, এক ঐতিহাসিক শপথ যা সমুদ্রের গভীরতার মতোই রহস্যময় এবং অবিচল। এই সমুদ্রের সমাধি কোনো সাধারণ ঘটনা না, এটি শুধুমাত্র সেসব বিরল মুহূর্তের জন্য সংরক্ষিত যখন মৃতদেহ স্থলভূমিতে ফিরিয়ে আনার কোনো বিকল্প থাকে না, অথবা যখন এটি কোনো নাবিকের জীবনের শেষ ইচ্ছা হিসেবে প্রকাশিত হয়। কল্পনা করুন সেই মুহূর্ত যখন একটি বিশাল রণতরী প্রশান্ত বা আটলান্টিকের অথই জলে ভেসে আছে, আর তার বুকে ঘটে গেছে এমন এক মর্মান্তিক ঘটনা জাহাজের চিকিৎসকরা হয়তো তাদের সব রকম চেষ্টা করেও জীবন রক্ষা করতে পারেননি। তখন সেই নিস্তব্ধতার মধ্যে একটা ভিন্ন ধরনের কঠিন বাস্তবতা নেমে আসে। জাহাজের ডেকে, যেখানে কিছু সময় আগেও হয়তো কর্মব্যস্ততা ছিল তুঙ্গে, সেখানে এক অপ্রত্যাশিত নীরবতা ও বিষণ্ণতা গ্রাস করে। সহকর্মীদের চোখে মুখে হয়তো এখনও ঝুলে আছে তাদের প্রিয় সঙ্গীকে হারানোর শোক, কিন্তু তার দেহকে সাথে নিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসাধিককাল ধরে সমুদ্রের বুকে ভেসে থাকা প্রায় অসম্ভব। এমতাবস্থায় রণতরীর অধিনায়কের উপর বর্তায় এক গুরুদায়িত্ব, এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যা অনুমান করে সমুদ্র সমাধির। কিন্তু এই প্রথা কেবল সক্রিয় দায়িত্বে থাকাকালীন মৃত্যুর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর পরিসর আরও বিস্তৃত। অসংখ্য প্রাক্তন নৌসেনা এবং অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরাও অগ্রিম এই বিশেষ অনুষ্ঠানের জন্য আবেদন করে থাকেন। কেন এমন হয়? কেন একজন ব্যক্তি তার শেষ যাত্রার জন্য এই বিশাল অজানা জলরাশিকে বেছে নেন? এর উত্তর লুকিয়ে আছে সমুদ্রের প্রতি তাদের অদম্য ভালোবাসা এবং গভীরতম আত্মিক টানে। সমুদ্রই ছিল তাদের ঘর, কর্মস্থল, জীবনের অনেকটা সময়ে যেখানে ঢেউ আর বাতাস ছিল তাদের নিত্যসঙ্গী। তারা শেষবারের মতো সেই সমুদ্রেই তো ফিরে যেতে চান, যেখানে তারা দেশের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, যেখানে তাদের তারুণ্যের অনেকটা অংশ কেটেছে কঠিন প্রশিক্ষণ আর অবিচল প্রতিজ্ঞার মধ্যে। এটি কেবল একটি শারীরিক পরিবর্তন নয়, এটি আত্মিক এক পুনর্মিলন, গভীর নীল জলরাশির সঙ্গে আত্মার এক চিরন্তন বন্ধন। এই ব্যতিক্রমী প্রক্রিয়ার সূচনা হয় নৌবাহিনীর ক্যাজুয়ালিটি অফিসের মাধ্যমে, যারা সমস্ত আনুষ্ঠানিক কার্যপদ্ধতি পরিচালনা করে। এটি একটি সুসংগঠিত এবং কঠোর নিয়ম মেনে চলা প্রক্রিয়া। সক্রিয় দায়িত্বে থাকা কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে এই অফিস দ্রুত জাহাজের কমান্ডিং অফিসার এবং জাহাজের চ্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার কাজ। আত্মীয় স্বজনদের জানানো হয় এই মর্মান্তিক সংবাদ এবং প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নির্ভুলতার সাথে লিপিবদ্ধ করা হয়। কোনো তাড়াহুড়া বা ত্রুটি এখানে বরদাস্ত করা হয় না। প্রতিটি ফাইল, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি যোগাযোগ, সবকিছুর পেছনে থাকে একটা গভীর উদ্দেশ্য: মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা এবং পরিবারের প্রতি সম্মান প্রদর্শন। অন্যদিকে যারা জীবিত থাকাকালীন এই অনুষ্ঠানের জন্য অনুরোধ করে যান, তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি হয় একটু ভিন্ন। তাদের মরদেহ সংরক্ষণ করা হয়, পরবর্তীতে একটি জাহাজ যখন সমুদ্রে দীর্ঘদিনের জন্য মোতায়েন হতে চলেছে, সে সময় তাদের দেহ সেই জাহাজে স্থানান্তরিত করা হয়। এই যাত্রায় মৃতদেহটি জাহাজের সঙ্গে তার শেষ গন্তব্যের দিকে অগ্রসর হয়। তাদের সমাধি সম্পন্ন হয় জাহাজ যখন গভীর সমুদ্রে চলমান থাকে, সাধারণ শান্ত আবহাওয়ার দিনে, এবং সর্বদা পূর্ণ সামরিক সম্মান ও মর্যাদার সাথে। এই মুহূর্তটি কোনো খেয়াল খুশি বা রুটিন মাফিক কাজ না, এটি গভীর চিন্তাভাবনা এবং চূড়ান্ত সম্মানের একটা বহিঃপ্রকাশ। সমুদ্রের সমাধি কেবল দূরত্বের বাধ্যবাধকতা থেকে সৃষ্ট একটা প্রয়োজনই নয়, এটি একটি গভীর শ্রদ্ধার কাজ যা সমুদ্রের বিস্তীর্ণতার মতোই ব্যাপক। একবার এই সিদ্ধান্ত গৃহীত হলে প্রস্তুতি শুরু হয় নীরবে, পুঙ্খানুপুঙ্খভাবে এবং নৌবাহিনীর কঠোর প্রোটোকল মেনে। প্রতিটি ধাপ, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি উপকরণ, সবকিছুই সুনির্দিষ্ট নিয়মের অধীন। প্রথমে মৃতদেহটিকে জাহাজের একটি সুরক্ষিত প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হয়। এই স্থানটি পরিচিত জাহাজের মর্জ অথবা অস্থায়ী হিমায়ন ইউনিট হিসেবে। যদি কোনো কারণে হিমায়নের ব্যবস্থা না থাকে, তবে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হয় যাতে মৃত ব্যক্তির মর্যাদা অক্ষুণ্ণ থাকে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো প্রতিকূল পরিস্থিতিতেও যেন সম্মানের প্রশ্নে কোনো আপোষ করা না হয়। একটি ছোট দল, সাধারণ একজন মেডিকেল অফিসার এবং বিশেষভাবে নির্বাচিত একটি সমাধি দল, এই চূড়ান্ত প্রস্তুতিতে অংশ নেয়। তাদের প্রথম কাজ হলো সযত্নে এবং শ্রদ্ধার সাথে মৃতদেহ পরিষ্কার করা। কোনো ধরনের শর্টকাট বা তাৎক্ষণিক সিদ্ধান্ত এখানে অ্যাকসেপ্ট করা হয় না।
বছরের পর বছর ধরে অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠা লিখিত পদ্ধতির প্রতিটি ধাপ অনুসরণ করা হয়। এই দলটির প্রতিটি সদস্য জানে তাদের দায়িত্বের গুরুত্ব এবং তারা তা পালন করে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে। এরপর নাবিককে তার সম্পূর্ণ ড্রেস ব্লু ইউনিফর্ম পরানো হয়, যা নৌবাহিনীর সবচেয়ে আনুষ্ঠানিক পোশাক। এই পোশাকে থাকে একটি জাম্পার, ট্রাউজার, সাদা দস্তানা এবং উপযুক্ত পদমর্যাদার প্রতীক। জীবদ্দশায় অর্জিত সকল পদক ও সম্মাননা যথাযথ স্থানে স্থাপন করা হয়। এমনকি মৃত্যুর পরেও বাহ্যিক অবয়ব এবং পোশাকের গুরুত্ব এখানে অপরিসীম। এটি কেবল একটি পোশাক নয়, জীবনব্যাপী সেবার প্রতীক। এই পর্যায়ে চ্যাপলিন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করেন। সংক্ষিপ্ত পরিষেবা লেখা হয়, প্রায়শই ধর্মগ্রন্থ অথবা নৌবাহিনীর ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত। ভাষার ব্যবহার সহজ হয় এবং সরাসরি এবং অসাম্প্রদায়িক। এটি বেজন্স মোড, যিনি জাহাজের ডেকে নাবিকতা এবং আনুষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকেন। সমাধি দলটির সমন্বয় সাধন করেন তিনি নিশ্চিত করেন যে দলের প্রতিটি সদস্য তাদের অবস্থান, গতিবিধি এবং সংকেত অনুক্রম সম্পর্কে ওয়াকিবহাল। অনুষ্ঠান শুরুর আগে জাহাজকেও প্রস্তুত করা হয়। উন্মুক্ত সমুদ্র প্রকৃতি কারো জন্য অপেক্ষা করে না কখনো, কিন্তু এই বিশেষ মুহূর্তটির জন্য নৌবাহিনী যেন প্রকৃতিকেও এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। জাহাজের কর্মকর্তা আদেশ দেন, অল হ্যান্ডস ক্লিয়ার দ্য ডেক। জাহাজের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। হেলসম্যান জাহাজের দিক পরিবর্তন করে জাহাজকে বাতাস এবং ঢেউয়ের বিপরীতে স্থাপন করেন। এই অবস্থান জাহাজের দোলা এবং পিচিং কমিয়ে দেয়, যাতে ডেক যতটা সম্ভব স্থির থাকে। যেখানে অনুষ্ঠানটি সম্পন্ন হবে, সাধারণ জাহাজের পেছনের অংশ, ফ্লাইং ডেক বা ফ্যান্টাইল, সেই স্থানটি পরিষ্কার, পরিপাটি এবং চিহ্নিত করা হয়। জাহাজ স্থির হলে ক্রুরা একে একে একত্রিত হতে শুরু করে। নাবিকরা ডেকের বরাবর তাদের নির্দিষ্ট স্থান গ্রহণ করে, উভয় পাশে একটি একক লাইন তৈরি করে। পা কাঁধের সমান দূরত্বে থাকে, হাত পিঠের নিচে পেছনে ভাঁজ করা, চোখে সামনের দিকে স্থির। সামনে দাঁড়ান এক্সিকিউটিভ অফিসার বা এক্সো, সিনিয়র চিফ পেটি অফিসারের পাশে, দুজনেই সম্পূর্ণ ড্রেস ইউনিফর্মে নিথর। এই মুহূর্তটি শুরু হয় একটি একক শব্দ দিয়ে। একটি তীক্ষ্ণ উচ্চ পিচের বাঁশির শব্দ বাতাসের মধ্য দিয়ে কেটে যায়। বোজোস কল, একটি আনুষ্ঠানিক পাইপ, পরিষেবার শুরুতে সংকেত দেয়। জাহাজের ঘণ্টা 3 বার বাজানো হয়। ঘণ্টাটি কঠিন পিতলের তৈরি, পালিশ করে চকচক করা। চ্যাপলিন একটি সংক্ষিপ্ত প্রার্থনা করেন। প্রার্থনা শেষে সম্মানরক্ষী দল এগিয়ে আসে। তারা পতাকা ঢাকা দেহটি খুঁজে নিয়ন্ত্রণে বহন করে। 6 জন নাবিক সম্পূর্ণ ড্রেস ইউনিফর্মে ক্যাপসুল বা কাফনটি তোলে। দেহটিকে জাহাজের কিনারায় নিয়ে যাওয়া হয়, সাধারণত পেছনের দিকে উন্মুক্ত সমুদ্রের দিকে মুখ করে। চূড়ান্ত সমর্পণের আগে পতাকাটি সরানো হয়। যখন পতাকাটি সুরক্ষিত হয়, তখন ক্যাপ্টেন নীরবে মাথা নাড়েন। স্থলভূমির মতো নয়, এখানে কাফির নামানোর জন্য কোনো মাটি নেই। এটি নৌবাহিনীর প্রাচীনতম বিদায়। তারপর একটি শেষ শব্দ, একটি একক বাঁশি তাদের জন্য সমাপ্তির সংকেত। সাগর ক্যাপসুলটি গ্রহণ করেছে। জল শান্ত হয়, কিন্তু ক্রু নড়াচড়া করে না, ক্যাপ্টেন কথা না বলা পর্যন্ত। সে কথাটি সহজ, 2টি শব্দ, ক্যারি অন। এই আদেশ শুনে ফরমেশন দ্রুত ভেঙে যায়। তাড়াহুড়ো নেই, তবে পদক্ষেপগুলো অসংলগ্ন হয়ও না। প্রতিটি নাবিক এইভাবে চলে যায় যেভাবে তারা এসেছিল। কেউ কথা বলে না, কারো কথা বলার প্রয়োজন হয় না। পতাকা ভাঁজ করা থেকে শুরু করে ক্যাপসুলটি কাত করা, ফরমেশনের স্থিরতা পর্যন্ত প্রতিটি বিস্তারিত বিষয় এমনভাবে করা হয় যাতে ক্রুর কোনো কিছু না বলেও একটি শেষ কথা বলতে পারে। তুমি গুরুত্বপূর্ণ ছিলে, তুমি সেবা করেছ, আমরা স্মরণ করি এবং তারপর আবারও এগিয়ে চলি। এই যে নীরব ভাষা, এই কঠিন সম্মান, এই গভীর প্রোটোকল, এই সবই একজন নাবিকের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা, যিনি তার জীবন দেশের জন্য, সমুদ্রের জন্য উৎসর্গ করেছেন। এটি কেবল একটি শেষকৃত্য নয়, এটি একটি সামরিক বাহিনীর আত্মার একটা অবিচ্ছেদ্য অংশ, যা সমুদ্রের গভীরতার মতোই চিরন্তন। এই ঐতিহ্য প্রতিধ্বনিত হয় প্রতিটি ঢেউয়ে, প্রতিটি বাতাসে, প্রতিটি সূর্যোদয়ে এবং সূর্যাস্তে, যা সমুদ্রের বিশালতার মধ্য দিয়ে সে নাবিকদের নীরব আত্মত্যাগ এবং দেশের প্রতি অটল আনুগত্যকে স্মরণ করিয়ে দেয়।